হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জুন 2024-এর যে প্রেসা প্রবেশ ম্যাগাজিনটা আছে, সেই ম্যাগাজিনের আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, এর আগের মাসেরও আমরা সমাধান করেছিলাম, এই মাসেরও সমাধান করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, একটি আইটেমের চিহ্নিত মূল্য অর্থাৎ মার্কেটিং প্রাইস 500 টাকা। দুটি আইটেম কিনলে 8% ডিসকাউন্ট, তিনটি আইটেম কিনলে 16% ডিসকাউন্ট। তবে রাধা 5টি আইটেম কিনলে কার্যকরী ছাড় কী হবে? তাহলে চিহ্নিত মূল্য 500 টাকা, তাহলে এখানে আমাদের 5টা আইটেমের দাম কত হবে? একটি আইটেমের দাম বলা আছে এখানে, একটা একটু ভালো করে রিডিং পড়বে, যে যেভাবে কোশ্চেন বলবে সেভাবে আমরা সলভ করব। যে একটা আইটেমের দাম হচ্ছে 500 টাকা, এবার তো 5টা আইটেমের দাম কত হবে? তাহলে 500 ইন্টু 5 সমান হচ্ছে কত টাকা? 2500 টাকা। তাহলে 5টা আইটেমের দাম হচ্ছে 2500 টাকা। এবার প্রথমে দুটি আইটেম কিনলো, তাহলে 500 টাকার দুটি আইটেমে কত টাকা হচ্ছে? 1000 টাকায় সে 8% ডিসকাউন্ট পেল। তাহলে প্রথমে একটা আইটেমের চিহ্নিত মূল্য 500 টাকা, তাহলে দুটি আইটেমের চিহ্নিত মূল্য কত টাকা হবে? 1000 টাকা হবে। ঠিক আছে, 1000 টাকার সে 8% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 8% ডিসকাউন্ট লেখো। আবার কি করছে? তিনটি আইটেম কিনলে আবার 16% ডিসকাউন্ট। তাহলে একটা আইটেমে যদি 500 টাকা হয়, তাহলে তিনটি আইটেমে কত টাকা হচ্ছে? 1500 টাকা। 1500 টাকার আবার কি 16% ডিসকাউন্ট কত টাকা হচ্ছে সেটা বের করো। এবার দেখো, এখানে হচ্ছে এদিকে হচ্ছে 80 টাকা, আর এদিকে দুটো শূন্য শূন্য কাটা গেল, এদিকে 56 শূন্য হাতে থাকলো 9, 15 24, 240 টাকা। তাহলে এদিকে হচ্ছে দুটি আইটেমে এদিকে 80 টাকা ছাড় পাচ্ছে, আর এদিকে তিনটি আইটেমে 240 টাকা ছাড় পাচ্ছে। টোটাল কত টাকা ছাড় পাচ্ছে? তাহলে এদিকে হচ্ছে 320 টাকা টোটাল ছাড় পাচ্ছে। এই 5টা আইটেমে সে টোটাল 320 টাকা ছাড় পাচ্ছে। এবার কার্যকরী ছাড়টা আমাদের বের করতে হবে, মানে পার্সেন্টেজ ডিসকাউন্টটা আমাদের বের করতে হবে। তাহলে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে সেটা লেখো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 320 টাকা কিন্তু ডিসকাউন্ট হচ্ছে। ঠিক আছে, টোটাল কত টাকার মধ্যে? এই 2500 টাকার মধ্যে। মানে 5টা আইটেমে হচ্ছে কত? 2500 টাকা, আর 5টা আইটেমে ছাড়, মানে প্রথমে দুটো আইটেম আর এদিকে পরে 5টা আইটেমের ছাড় হচ্ছে 320 টাকা। তাহলে এখানে তলায় হচ্ছে মার্কেটিং প্রাইস লেখো, 2500 টাকার মধ্যে 320 টাকা ছাড় ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে দুটো শূন্য শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 5 6 30, 4 5 20, 5 দিয়ে কাটা দিলে 5 5 25। তাহলে এদিকে হচ্ছে 5 বরং 60, আর দশমিক নিয়ে একটা শূন্য হলে এই 4 ভাগশেষ 40, অর্থাৎ 5 8 40, 12.8% ছাড়। অপশান সি। একটি দ্রব্যের মূল্য 33% কমানো হয়েছে, তার আসল মূল্য পুনরুদ্ধার করতে নতুন মূল্য কত হবে? তাহলে দ্রব্যের মূল্য যদি 100 টাকা হয়, এখন মানে আগে যদি 100 টাকা ছিল, এবার এখন কি 33% কমানো হয়েছে, তাহলে কত টাকা হবে? 67 টাকা হবে। ঠিক আছে, এবার আসল মূল্যতে আনতে গেলে তাকে নতুন মূল্য কত হবে? তাহলে 67 থেকে যদি 100-তে যাও, তাহলে কত বাড়াতে হবে? এখানে আমাদের 33 বাড়াতে হবে। কত থেকে বাড়াচ্ছ? 67 থেকে, ইন্টু পার্সেন্টেজের 100। 13 দিয়ে যাবে না, এটাকে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 3300-কে 67 দিয়ে ভাগ করো। তাহলে 67 দিয়ে যদি ভাগ করি, প্রথমে দুটো অপশানে 4 আছে, আর 33% পুরোপুরি হবে না, দশমিক দিয়েই হবে অ্যান্সার। তাহলে 67 আছে, দুটো অপশানে 4 আছে প্রথমে, তাহলে প্রথমে 4 দিয়ে দেখো, 4 6 24, 240, 4 6 24, 240, 4 7 28, এদিকে হচ্ছে 8 6 268। তাহলে এখানে 4 দিয়ে হচ্ছে কত? 4 দিয়ে হচ্ছে 268। ঠিক আছে, তাহলে 8 2 10, হাতে থাকলো 100, 7 3 3 6 62, এদিক দিয়ে শূন্য নামলো। এবার একটাতে দেখো 1 আছে, একটাতে 9 আছে। এই 67 এখানে যদি 1 দিয়ে পাঠাই, তাহলে এখানে 67 হবে, আর এখানে 620 আছে, তাহলে অবভিয়াসলি 9 দিয়ে যাবে। তাহলে এখানে 49.25 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এভাবে একটু তোমাদের মানে অপশানের দিকে তাকিয়ে কিন্তু অ্যান্সারটা করতে হবে, তবে তাড়াতাড়ি হবে। দেখো 9 দিয়ে দেখবে যে 620 কিছু কম আছে। দেখো 7 9 63, 3 থাকলো 6, 6 9 54, 60, 603 হচ্ছে, আবার 17, দশমিক দিয়ে শূন্য। এবার 49 দিয়ে তো একটাই অপশান আছে, অপশান বি সঠিক অ্যান্সার। একটি গোলকের মোট পৃষ্ঠের, এই অঙ্কটা একটু ভুল আছে, যে গোলকের মোট পৃষ্ঠ হয় না, অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় না, এখানে আমাদের অর্ধগোলক বের করতে হবে। ঠিক আছে, অর্ধগোলকের মোট পৃষ্ঠ মানে কি? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল
হচ্ছে এত, তাহলে ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে অর্ধগোলকের যে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল সেটার ফর্মুলা হচ্ছে 3πr²। ঠিক আছে, 3πr²। এটা ইকুয়াল টু কত, 166.322। তাহলে দশমিক উঠে তলায় আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে মানে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে একের পর দুটো শূন্য দিয়ে ভাগ করলাম। তাহলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে হচ্ছে এদিকে 6 6 12 13 3 16 18, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 5 15, 1 3 4 12, 3 4 12। ঠিক আছে, পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7। তাহলে পাই না লিখে আমরা কি লিখবো, 22/7 r²। এটা ইকুয়াল টু কত, 5 5 4 4/100। 22 দিয়ে যদি কাটা দাও তাহলে 11 দিয়ে কাটা দিলে হবে কত, 2। 11 দিয়ে কাটা দিলে কত হবে, 5 11 55, 0 4 11 44। 2 দিয়ে কাটো, 25 2 50, 2 2 4। এবার r² ইকুয়াল টু কত হবে, এবার এখানে তলায় 7 আছে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এখানে 252 গণিত হচ্ছে কত, 7, তলায় হচ্ছে 100। স্কোয়ার উঠে এদিকে হবে রুট। তাহলে 252টাকে যদি আমরা ব্রেক করি তাহলে কত হবে, এবং 4 দিয়ে যাবে, 4 6 24, 3 4 12, 7 9 63। তাহলে এটাকে আমরা একটু যদি ব্রেক করে লিখি তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো কত, 252টাকে লিখি 4 গণিত 9 গণিত 7, আর এদিকে তো আমাদের একটা 7 আছেই, তাহলে গণিত 7, তলায় হচ্ছে 100। তাহলে দুটো 7 বাইরে বেরিয়ে এসে একটা 7, 4 বাইরে বেরিয়ে এসে 2, 9 বাইরে বেরিয়ে এসে 3, তলায় হচ্ছে 100 বাইরে বেরিয়ে এসে হবে 10। তাহলে এদিকে হচ্ছে 3 2 6 6 7 42, তলায় হচ্ছে কত, 10। তাহলে এখানে 4.2 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। ব্যাসার্ধ হবে কত, 4.2 সেন্টিমিটার। যখন একটি রেডিওর দাম 20% কমানো হয়েছিল তখন এর বিক্রয় 80% বেড়েছে। বিক্রয়ের ওপর নেট প্রভাব কী ছিল? তাহলে এদিকে রেডিওর দাম 20% কমানো হয়েছে, তখন এর বিক্রয় 80% বেড়েছে। এদিকে একবার কম হচ্ছে একবার বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব যে x + y + xy/100। এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে আমাদের 20% কমানো হয়েছে, তাহলে -20। তারপর হচ্ছে 80% বেড়েছে, তাহলে +80। তারপর প্লাস হচ্ছে ওপরে 20 গণিত হচ্ছে 80, তলায় হচ্ছে কত, 100। এবার এটাকে যদি কাটাকুটি করো তাহলে 80 থেকে 20 মাইনাস করলে কত হবে, 60 হবে। এবার যোগ চিহ্ন। আরেকটা একটু আমাদের ভুল হলো যে এখানে আমাদের যেটা এখানে -20 একটা আছে আর +80 আছে, -20 +80, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এই মাইনাসটা এখানে প্লাসে মাইনাসে কি হবে, এই মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটা মাইনাস হবে। তাহলে -20 প্লাস হচ্ছে 80 মাইনাস এদিকে ওপরে 20, তলায় হচ্ছে 80, তলায় হচ্ছে 100, মানে 20 গণিত 80, তলায় 100। 80 থেকে 20 মাইনাস করলে কত হবে, 60 মাইনাস, তাহলে এদিকে দুটো 0 0 কেটে দাও, অর্থাৎ 16। তাহলে এদিকে কত হচ্ছে 44, তাহলে এদিকে 44% হ্রাস হবে না বৃদ্ধি হবে? এখানে যদি আমাদের মাইনাসে আসতো তবে হ্রাস হতো, প্লাসে এসেছে তাহলে এটা আমাদের বৃদ্ধি, 44% বৃদ্ধি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন ক্রিকেট খেলোয়াড়ের 40 ইনিংসে ব্যাটিং গড় হচ্ছে 50 রান, তার সর্বোচ্চ স্কোর 172 রানে তার সর্বোচ্চ স্কোরকে ছড়িয়ে গেছে। দুটি ইনিংস বাদ দিলে বাকি 38 ইনিংসের গড় 48, তাহলে তার সর্বোচ্চ রান মানে তার সর্বোচ্চ স্কোর কত ছিল? তাহলে 40তম ইনিংসে যে ব্যাটিং গড় সেটা বলা আছে 50, তাহলে মোট কত হবে? তাহলে মোট হবে 40 × 50 হচ্ছে 2000। ঠিক আছে, তাহলে 40তম ইনিংসের যে মোট রান সেটা হচ্ছে 2000। একই রকমভাবে এখানে বলা আছে দুটি ইনিংস বাদ দিলে, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন, যে হাইস্ট যে স্কোর ছিল এক্স ধরলাম আর লোয়েস্ট যে স্কোর ছিল সেটাকে ওয়াই ধরলাম। এবার সর্বোচ্চ সর্বনিম্নকে বাদ দিলে 38তম ইনিংসের যে গড় রান সেটা 48 বলা আছে, তাহলে মোট রান কত হবে? তাহলে 38 × হচ্ছে 48, তাহলে এটাই ইকুয়াল টু কত হবে? তাহলে 38 আর 48 যদি গুণ করি
যে 38-এর সাথে 48 যদি গুণ করি তাহলে 8 8 64, 4 হাতে থাকলো 6, 3 8 24, 6 30, 4 8 32, 62, 2 হাতে থাকলো 6, 4 12, 6 18, 1824। তাহলে এখানে হচ্ছে কত 1824। এবার 38তম ইনিংসের যে মোট রান সেটা বলা আছে 1824। এবার সর্বোচ্চ সর্বনিম্ন বাদ দিলে তাহলে এখানে 40টা ছিল ইনিংস আর এখানে হলো 38টি, মানে দুটো বাদ দিয়েছে। কোন দুটো? সর্বোচ্চ সর্বনিম্ন। এবার বাদ দিয়ে যে দুটো বাদ দিয়ে কি পড়ে আছে দেখো, এদিকে হচ্ছে 6, 2 একে 3 7, 9 একে 10, 176 পড়ে আছে, ছিল 172। তাহলে এখানে সর্বোচ্চ রান হচ্ছে 176, ঠিক আছে। যে এক্স প্লাস ওয়াই মানে এই সর্বোচ্চ আর সর্বনিম্ন মান হচ্ছে 176 আর 172 রান হচ্ছে সেটা আমাদের এক্স মাইনাস ওয়াই, এটাকে ধরবো। এটা ইকুয়াল টু কত 172 রান। এবার এটাকে একটু যোগভাগ প্রক্রিয়া করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এদিকে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলাম, তাহলে দুটো এক্স, এটা ইকুয়াল টু কত, এদিকে হচ্ছে 8 7 7 14, এদিকে 348, 2 দিয়ে কাটো, 2 একে 2, 7 দুগুণে 14, 174, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমরা সর্বোচ্চ স্কোর কত এক্স ধরেছিলাম আর এক্সের ভ্যালু 174 পেলাম। 2 6 11 17 এই অনুক্রমে ষষ্ঠ পদটি কত? তাহলে প্রথমে এটা আমাদের জিআই দিয়ে দিয়েছে যে 2 6 11 17, তারপরে এটা কত 2 2 4, এখানে 5 নম্বর একটা পদ হবে, 6 নম্বর একটা পদ হবে। তাহলে প্রথমে 2 আছে 6 আছে মানে কত যোগ হচ্ছে, নিশ্চয়ই 4 যোগ হচ্ছে, তাহলে 6 11 মানে 5 যোগ হচ্ছে, তারপরে হচ্ছে 6 যোগ হচ্ছে, তারপর কত হবে 4 5 6, নিশ্চয়ই 7 যোগ হবে, তাহলে কত হবে 24 হলো। এবার হচ্ছে কত এর সাথে এবার কত যোগ করতে হবে, নিশ্চয়ই 8 যোগ করতে হবে, তাহলে এদিকে 6 হচ্ছে 30 32, তাহলে এখানে ষষ্ঠ যে পদটা সেটা কত হবে 32 হবে। কোশ্চেন 79, যে একটি সংখ্যা যখন 136 দ্বারা ভাগ করা হয় যখন অবশিষ্ট 36 থাকে, একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে অবশিষ্টটি কত হবে? তাহলে এখানে একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে, তাহলে এখানে আমি প্রথমে বেসিকটা বলি তারপর শর্ট ট্রিক্সটা বলছি। যে বেসিকটা হচ্ছে এই ফর্মুলাটা যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এখানে যেহেতু আমাদের ভাগফল দেওয়া নেই তাহলে এখানে আমাদের ভাজক 136 দেওয়া আছে, যেটাকে ভাগ করা হয় সেটা ভাজক বলা হয়, ভাগফল দেওয়া নেই আমরা লিখব না। এবার ভাগশেষ কত দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে অবশিষ্ট 36 বলা আছে, তাহলে এখানে আমাদের ভাজ্য কত হবে 136-এর সাথে 36 যোগ করতে হবে, তাহলে 172কে তুমি যদি 17 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, রিমাইন্ডার কত বেঁচে থাকবে, মানে এই একই সংখ্যাকে মানে ভাজ্যটা কত পেলাম, এটা আমরা পেলাম 172। এই 172কে যদি তুমি 17 দিয়ে ভাগ করো তাহলে 17, ভাগশেষ আমাদের 2 থাকছে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার শর্ট ট্রিক্স কি? শর্ট ট্রিক্স হচ্ছে তোমরা কনসেপ্ট তো জানলে, এই 136কে এই যোগ করে অবশিষ্ট যেটা থাকবে অর্থাৎ 36, এই অবশিষ্টকে তুমি যদি 17 দিয়ে ভাগ করো দেখবে ভাগশেষ একই থাকছে, 17 দুগুণে 34, ঠিক আছে। ভাগশেষ কত থাকছে 2 থাকছে, ঠিক আছে। অপশান 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি নিখুঁত ঘন সংখ্যা পেতে হলে 675কে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে? তাহলে ঘন বের করতে গেলে মানে 3টে যদি থাকে, মানে যদি এরকম যদি থাকে যে এই 4 গুণিত 4 গুণিত 4, এটার ঘন যদি বের করতে হয় তাহলে এখানে 4টা 4 বাইরে বেরিয়ে এসে একটা হবে। এবার ঘন যখন বের করছো কি 3টে থেকে আমরা একটা পাবো, ঠিক আছে, এটা মনে রাখবে। 675 আছে, এটাকে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 5 দিয়ে 5 12 60, 5 দিয়ে 5 একে 5, 5 13 65, 5 5 25, 5 দিয়ে আবার 5 দুগুণে 10, 5 7 35, আর এটা তো এই 27 তো হচ্ছে 3-এর ঘন, যে 3 3, দেখো এই 3টে 3, 3 গণিত 3 গণিত 3, 3টে 3 বাইরে বেরিয়ে এসে একটা 3 হবে। এবার 5 কটা আছে দেখো, 5 হচ্ছে আমাদের দুটো 5 আছে, তাহলে ঘন হতে গেলে আর একটা আমাদের কিন্তু 5 লাগতো,
ঠিক আছে। আর একটা যদি 5 গুণ করে দিতাম তবে আমাদের কি হতো, পুরোপুরি সেই সংখ্যাটা ঘন হয়ে যেত। তাহলে এখানে দুটো 5 আছে, এখানে আমাদের আর একটা 5 দিয়ে গুণ করতে হবে, তবে সেই সংখ্যাটা পুরোপুরি ঘন হবে। এই 675-এর সাথে আরেকবার 5 গুণ করতে হবে। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর স্কোর করে আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়, মানে তার 1 নম্বর কাটা যায়। একজন ছাত্র 200টি প্রশ্নের সবগুলি চেষ্টা করেছে এবং সে 200 নম্বরের স্কোর করেছে, সে 200 নম্বর পেয়েছে। প্রশ্নের সংখ্যা তিনি সঠিকভাবে উত্তর দিয়েছেন, মানে কটা সঠিকভাবে উত্তর দিয়েছেন। তাহলে আমরা ধরি যে সঠিক উত্তরের জন্য, রাইটের জন্য সে এক্স পায় এক্স নম্বর, আর রং উত্তরের জন্য সে ওয়াই নম্বর পায়। এবার টোটাল এক্স প্লাস ওয়াই, যে রাইট আর রং করে যে টোটাল নাম্বারটা, সেটা হচ্ছে 200গুলি প্রশ্ন, অর্থাৎ 200 নম্বরের। ঠিক আছে, 200টা। আর এবার সে 4টা নম্বর সঠিক করেছে, 4 নম্বর মানে সঠিক উত্তরের জন্য বলা আছে দেখো 4 নম্বর, তাহলে এখানে 4-এর সাথে এক্স গুণ করো, সঠিক উত্তরের জন্য সে 4x নাম্বার পাবে। আবার কি হয়, আবার প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়, তাহলে 1-এর সাথে ওয়াই গুণ করো, তাহলে ওয়াই কাটা গেলে, তাহলে এটাকে এইভাবেই করো যে সঠিক উত্তরের জন্য 4 নম্বর স্কোর করে। ঠিক আছে, তাহলে এখানে রাইটের জন্য সে এক্স পায়, তাহলে 4x নাম্বার পেয়েছে। 1 নম্বর কাটা গেলে সে ওয়াই নম্বর তার কাটা গেছে, 4x নম্বর পেয়ে ওয়াই নম্বর কাটা গিয়ে, তার মানে নম্বর পেয়ে নম্বর কাটা গিয়ে সে স্কোর করেছে কত, 200 নম্বর। তাহলে এদিকে 200 নম্বর করো, তাহলে এদিকে প্লাস ওয়াই মাইনাস ওয়াই তো কাটা যাবে, এদিকে হচ্ছে কত 5x, এটা ইকুয়াল টু হচ্ছে 400, তাহলে x ইকুয়াল টু কত 5×8 40, অর্থাৎ 80। তাহলে সঠিক উত্তরের জন্য কত, সঠিক উত্তরের জন্য x নম্বর পাই, আর এখানে x আর x এর ভ্যালু আমরা কত পেলাম, 80 পেলাম। তাহলে সঠিকভাবে উত্তর দিয়েছেন হচ্ছে 80টি। 50টি সংখ্যার গড় হলো 30। পরে দেখা গেল যে দুটি এন্ট্রি ভুলভাবে 28 এবং 31-এর পরিবর্তে 82 এবং 13 লেখা হয়েছে, সঠিক গড় কত? 50টি সংখ্যার গড় বলা আছে 30, তাহলে মোট কত হবে, তাহলে মোট হবে 50 × 30, তাহলে কত 3×5 = 15, অর্থাৎ 1500। তাহলে এখানে 50টি সংখ্যার গড় 30, তাহলে মোট সংখ্যা হচ্ছে 1500। এবার 28-এর পরিবর্তে সে কত লিখেছে, সে লিখেছে 82, তাহলে 28-এর পরিবর্তে সে 82 লিখেছে। আর এদিকে 31-এর পরিবর্তে সে লিখেছে 13, তাহলে এদিক থেকে কত বেশি লিখেছে, তাহলে এখানে এটাকে মাইনাস করো, 82 থেকে 28 মাইনাস করো, তাহলে সে এত বেশি লিখেছে। তাহলে 8 × 4 = 12, 2 × 1 = 3, 54, অর্থাৎ 54 বেশি লিখেছে। আর 31-এর পরিবর্তে সে 13 লিখেছে, মানে সে কত কম লিখেছে, তাহলে এদিকে হচ্ছে কত 18 কম, তাহলে এদিকে হচ্ছে 18 কম, 54 বেশি, আর এদিকে হচ্ছে কত 18 কম। তাহলে এদিকে অল টোটাল তার বেড়েছে না কমেছে, এদিকে 54 বেশি লিখেছে, এদিকে 18 কমেছে, তাহলে অল টোটাল তার কিন্তু বেড়েছে। কেন বেড়েছে, যে 54 থেকে 18 মাইনাস করো, তাহলে এদিকে কত বেড়েছে, তাহলে এদিকে হচ্ছে 8 × 6 = 14, 2 × 36 বেড়েছে, প্লাসে এলো বলে 36 মানে বেড়েছে, আর মাইনাসে এলে কমেছে। এবার সঠিক গড় বের করতে গেলে কি করতে হবে, এই 36টা যে বেড়েছে সেটাকে কমাতে হবে, তাহলে 1500-কে কী করো 36 থেকে মাইনাস করো, যখন বেড়েছে তখন কমবে, যদি কমতো তবে সঠিক উত্তর বের করতে গেলে কি করতাম, যোগ করতাম। এদিকে 6 × 4 = 10, হাতে থাকলো 1, 3 × 4 = 6, 10, হাতে থাকলো 4, 1464। এবার 50টি সংখ্যার এবার সঠিক গড় বের করো, তাহলে এখানে টোটাল সাম হচ্ছে 1464, সেটাকে 50টা সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 1, 4, 6, 4, এটাকে 50 দিয়ে ভাগ করলে কত হবে, 50 × 2 = 100, 50 × 2 = 100, 3 50-এ 150 হয়ে যেত, 46-এর বেশি, তাহলে দিকে 46, 4, 5 × 9 = 45, 450, 29 দিয়ে একটাই অপশান আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একজন দোকানদার মুদ্রিত মূল্যের ওপর 10% ছাড়ে একটি বই বিক্রি করে 12% মুনাফা অর্জন করে, বইটির মূল্য ও মুদ্রিত মূল্যের অনুপাত কত? মুদ্রিত মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে, মানে মার্কেট প্রাইস যদি তার 100 টাকা থাকতো, 10% ছাড় মানে সে বিক্রি করেছে নিশ্চয়ই 90 টাকায় বই।
তবে তার 12% মুনাফা মানে লাভ হয়। যে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে 12% লাভ, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে 112 টাকা। তাহলে এদিকটাও হচ্ছে বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। যেখানে তুমি শেষটা বের করছো তাহলে শেষটার ভ্যালু হবে প্রথমটা, এটার ভ্যালু হচ্ছে 90। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ওপরে 90 তলায় কত 112। ঠিক আছে, তাহলে এখানে ক্রয় মূল্য, বইটির মূল্য আর মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য ক্রয় মূল্য কত, অর্থাৎ এই 100 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে ওপরে হচ্ছে 90, তলায় কত 112, গণিত হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে এদিকে সিপিটা বের করো, হচ্ছে সিপিটা কত, যে 90 গণিত 100, তলায় হচ্ছে 112, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার মার্কেট প্রাইস কত, মার্কেট প্রাইস হচ্ছে 100, এদের অনুপাত বের করো। এদিকে 100, এই 100 কাটা গেল, এই তলার 112টা কোনাগুনি গুণ করো, তাহলে ক্রয় মূল্য 90 হবে, আর এইদিকে হবে 112। 2 দিয়ে কাটো 45, 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 45 অনুপাত 56। কত টাকার বাৎসরিক অর্থ প্রদান 4 বছরের 5% বার্ষিক সরল সুদে বকেয়া 6450 টাকা ঋণ পরিশোধ করবে? তাহলে 4 বছরের প্রথম টাকাটা হচ্ছে 100 টাকা। 100-র 5% ঋণ মানে কত হবে, 100-র 5% মানে 5 টাকা। তার পরের বছরে হবে টোটাল 4 বছর, তাহলে এটা যদি প্রথম বছরে তার 100 টাকা হয়, তাহলে দ্বিতীয় বছরে কত টাকা হবে, ওই আসলটা হচ্ছে 105 টাকা হবে। এরকম 3-4টা বছর হবে এরকমভাবে। তাহলে তার পরের বছর আবার 5 টাকা যোগ হবে, অর্থাৎ 110 টাকা হবে। তার পরের বছর হবে 115 টাকা। টোটাল কত টাকা হচ্ছে, এদিকে 5 আর 5 হচ্ছে 10, 1 2 3, আর এদিকে 430 টাকা। টোটাল যে আমাদের যে বকেয়া অর্থাৎ সুদ আসল সেটা হচ্ছে 430 টাকা ঋণটা, কিন্তু এখানে 6450 টাকা ঋণ বলা আছে। তাহলে 430-র ভ্যালুই হচ্ছে কত, 6450, এরকম একটা ডাব্লিউপির সেটা আমরা করিয়েছিলাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে, এটা দিয়ে কাটা দিলে 15 হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যখন 15, তাহলে এখানে কত টাকা ছিল, প্রথমে 100 টাকা ছিল, ওই 100 টাকাটা তো এখানে আমাদের ঋণে পরিণত হবে। তাহলে ওই 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 15 গণিত হচ্ছে 100 সমান কত 1500 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আসল কত টাকা ছিল 1500 টাকা। 7:11 এর প্রতিটি পদে কি যোগ করতে হবে যাতে এটি 3:4 সমান হয়? তাহলে এখানে উভয় পদের সাথে কি যোগ করতে হবে, ধরলাম 7-এর সাথেও x যোগ করতে হবে, অনুপাত 11-র সাথেও x যোগ করতে হবে, যোগ করে যে অনুপাত সেটা হবে 3:4। তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 7 প্লাস এক্স, আর তলায় কত হচ্ছে 11 প্লাস এক্স, এটার ভ্যালু কত 3, তলায় 4। কোনাকুনি গুণ করো, 4 7 28 প্লাস হচ্ছে 4x, এটা ইকুয়াল টু কত 3 11 33 প্লাস হচ্ছে কত 3x, একদিকে এক্সগুলোকে নিয়ে চলে এসো, তাহলে 4x প্লাস 3xটা এদিকে হচ্ছে মাইনাস 3x, এদিকে 33 আছে প্লাস 28টা এদিকে গেলে মাইনাস 28। তাহলে x ইকুয়াল টু কত হবে, এদিকে হচ্ছে 5। তাহলে প্রতিটি পদের সাথে কি যোগ করতে হবে, 5 যোগ করতে হবে। 13টি ফলাফলের গড় 70, প্রথম 7টির গড় এত, শেষ 7টির গড় এত, সপ্তম ফলাফলটি কত? তাহলে 13টার যদি গড় হয় 70, তাহলে মোট কত হবে, এতটা হবে, 7 13 91, অর্থাৎ 910 হবে। এটা 13টার গড়। একই রকমভাবে প্রথম 7টির গড় 65 বলা আছে, তাহলে মোট কত হবে, তাহলে 7 × 65, এটা হবে মোট। শেষ 7টির গড় হচ্ছে 75, তাহলে এই মোট কত হবে 7 × 75। তাহলে এদিকে 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 6 7 42, আর 3 হচ্ছে 45। এদিকে 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 49, আর 3 হচ্ছে 52। তাহলে এদিকে 7টা ফলাফল, এদিকে 7টা ফলাফল, মানে 14টা ফলাফলের যে মোট নম্বর সেটা কত, এটার সাথে এটা যোগ করো, তাহলে 400 আর 500 হচ্ছে 900, এদিকে 70 80, তাহলে 980। এদিকে 13টা ফলাফলের যে মোট নাম্বার সেটা হচ্ছে 910, আর এদিকে 14টা যে ফলাফলের মোট নাম্বার সেটা হচ্ছে 980।
তাহলে এখানে সপ্তম ফলাফলটা কত, 14 থেকে 13টা মাইনাস করো, তবে যে ফলাফলটা বেঁচে থাকবে সেটাই হবে সপ্তম ফলাফল। তাহলে 980 থেকে 910টা যদি মাইনাস করো তাহলে কত হবে, 70। এটাই হবে আমাদের সপ্তম ফলাফল। একটি ঠিকাদার 16 দিনের মধ্যে একটি রাস্তা নির্মাণে নিযুক্ত ছিল, মানে টোটাল সে 16 দিনে কাজটা কমপ্লিট করবে। 20 জন শ্রমিক দিয়ে 12 দিন কাজ করার পর দেখা গেছে যে রাস্তার 8 ভাগের মধ্যে 5 অংশ নির্মাণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে গেলে অতিরিক্ত শ্রমের প্রয়োজন হবে, মানে কত অতিরিক্ত শ্রমের প্রয়োজন হবে। 20টি শ্রমিক 12 দিন কাজ করার পর, মানে 20 জন শ্রমিক কতদিন কাজ করেছে, 12 দিন কাজ করেছে। তাহলে M1 আর এদিকে হচ্ছে D1, এটা এত অংশ কাজ করেছে। কাজটা সবসময় তলায় লিখতে হয়, তাহলে এখানে 5/8টা উল্টে আবার ওপরে চলে যাবে। এটা ইকুয়াল টু কত হবে, তাহলে 16 দিনের মধ্যে 12 দিন তো কাজ করে নিয়েছে, তাহলে বাকি আছে আর কত দিন, 4 দিন কাজ। ধরলাম x জন লোকে কাজটা করবে। এবার বাকি অংশটা কত, 8 ভাগের মধ্যে 5 ভাগ নির্মাণ হয়েছে, তাহলে বাকি অংশটা কত হবে, 8 ভাগের মধ্যে আর 3 ভাগ। তাহলে এখানে 8 ভাগের মধ্যে 3 ভাগ, মানে বাকিটা বের করো, যে 8 ভাগের মধ্যে 5 ভাগ হয়ে গেছে, তাহলে বাকিটা আছে কত, 8 ভাগের মধ্যে আর 3 ভাগ কাজ বাকি আছে। তাহলে এখানে 3/8টা উল্টে আবার ওপরে চলে যাবে। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করো। তাহলে কাটাকুটি যদি করো তাহলে প্রথমে আমাদের এই 4 5 দিয়ে 4 5 20, এই 4 কাটা যাবে, এই 8 কাটা যাবে, 3 বারং 36। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 36। তাহলে এবার কোশ্চেনটা কিন্তু 36 হবে না, বলা হচ্ছে কাজ শেষ করতে কত অতিরিক্ত শ্রমের প্রয়োজন। তাহলে এখানে প্রথমে 20 জন ছিল, এখন হলো 36, প্রথমে 20 জন ছিল, এখন হলো 36। তাহলে কতজন শ্রমের প্রয়োজন, বেশি 16 জন বেশি কাজ, মানে 16 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। অপশন ডি সঠিক অ্যান্সার। একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি, এর ক্ষেত্রফল এত বলা হলে এর উচ্চতা কত। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সরাসরি মুখস্থ করে নেবে, যে হাফ গণিত দুটো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ ট্র্যাপিজিয়াম আমাদের এরকম হবে। ঠিক আছে, ট্র্যাপিজিয়াম এর ছবিটা এরকম হবে। এবার এই দুটো সমান বাহু কত বলা আছে, একটা 15 সেমি বলা আছে আর একটা হচ্ছে 20 সেমি বলা আছে। এই দুটোর যোগফল তাহলে হচ্ছে কত, 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল টু ক্ষেত্রফল 175 ইন্টু উচ্চতা এটা আমাদের। ঠিক আছে, তাহলে এখানে এটা দিয়ে যদি কাটা দাও তাহলে কত হবে, 5 দিয়ে কাটা দিলে 7, 5 দিয়ে কাটা দিলে 3 5 15, 5 7 35। তাহলে হাইট ইকুয়াল টু কত হবে, এই 1/2 সমানের এদিকে 2/1 হয়ে যাবে। তাহলে 5 এদিকে ছিল, তাহলে 5 গুণিত 2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হবে কত, 10 সেন্টিমিটার। 150 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি পাথরকে অতিক্রম করে। একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন, মানে একই দৈর্ঘ্য মানে কি, এটাও আমাদের 150 মিটার হবে। প্রথমটা 150 মিটার হলে এটাও 150 মিটার হবে, একই দৈর্ঘ্যের ট্রেন বলা আছে। আরেকটি ট্রেনকে 10 সেকেন্ডে বিপরীত দিকে যাত্রা করে পাথরটিকে অতিক্রম করে দ্বিতীয় ট্রেনের গতি কত, অতিক্রম করে পাথরকে অতিক্রম করে দ্বিতীয় ট্রেনের গতি কত। একটু ভাষাটা একটু অন্যরকম, জাস্ট একটু এটা ভাষাটা অন্যরকম, কিন্তু কোশ্চেনটা বোঝা যাচ্ছে যে কী করতে হবে। যে দ্বিতীয় ট্রেনের গতি ধরলাম হচ্ছে এক্স মিটার প্রতি সেকেন্ড, কোশ্চেনে কিন্তু প্রতিটাতে মিটার সেকেন্ড এইভাবে দেওয়া আছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে, দুটো ট্রেনের যোগফল হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। যদি একটা ব্রিজ দেওয়া থাকতো তবুও যোগফল হয়ে যেত টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে 150 প্লাস 150 এটা হলো টোটাল ডিস্টেন্স সমান কত, 300 মিটার। এবার এই প্রথম ট্রেনটার গতিবেগ কত, তাহলে প্রথম যখন একটা পাথরকে কিংবা কোনো একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে স্পিড কত, স্পিড প্রথমে হচ্ছে স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত, 150, টাইম হচ্ছে কত 30, তাহলে এদিকে হচ্ছে কত 5 মিটার প্রতি সেকেন্ড। এবার যখন আরেকটা ট্রেনের গতি হচ্ছে এত, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা বের করতে হবে। তাহলে আরেকটা, এটা হচ্ছে স্পিড 1 আর এটা স্পিড 2 কত
এক্স মিটার প্রতি সেকেন্ড এটা ধরা আছে। তাহলে এখানে রিলেটিভ স্পিডে বের করো যখন পরস্পরের বিপরীত দিকে হবে। এখানে দেখো বলা আছে বিপরীত দিকে, বিপরীত দিকে যখন বলা থাকবে তখন কি হবে, যোগ হবে, দুটো গতিবেগ যোগ হবে, আর একই দিকে হলে বিয়োগ। তাহলে এদিকে 5 মিটার প্রতি সেকেন্ড প্লাস 5 প্লাস এক্স, এটা মিটার প্রতি সেকেন্ড, এটা হলো আমাদের রিলেটিভ স্পিড। আর টাইম বলা আছে কত, 10 সেকেন্ড। ঠিক আছে, টোটাল টাইমটা হচ্ছে 10 সেকেন্ড বিপরীত দিকে যাত্রা করে। তাহলে এখানে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব কত আছে, 300 মিটার, গতিবেগ কত আছে, এবার রিলেটিভ স্পিডটা প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত, 10। তাহলে এই সমানের সামনাসামনি কাটা যায়। তাহলে 5 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে +5, এদিকে -5 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত, 25 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, 25 মিটার প্রতি সেকেন্ড। এটাকে কি করতে হবে, এটাকে করতে হবে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 25 মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে আসি, বড়তে ছোট থেকে বড়তে নিয়ে যায়, তাহলে 18/5 দিয়ে আমাদের গুণ করে দিতে হয়। 5 5 25, 5 18 90, অর্থাৎ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তহবিলের জন্য অনেক ছেলে দুর্ভিক্ষ তহবিলের জন্য এত টাকা সংগ্রহ করেছে, প্রতিটি ছেলে যত ছেলে ছিল তত টাকা দিয়েছে, ছেলেদের সংখ্যা কত। তাহলে যদি x জন ছেলে থাকে তাহলে x টাকা দিয়েছে, এটা সমান কত টাকা, 12 5 4 4। তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু কত, 12 5 4 4, স্কোয়ার উঠে দিকে কি হয়, রুট। তাহলে 12,544, এটার যদি বর্গ করো তাহলে কত হবে, 1 25 নামলো, 2 21 হলো, 11, একটাই অপশান আছে প্রথমে 11, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। মানে এটাকে 100, এটা বাইরে বেরিয়ে এসে কত হবে, 112 হবে। এটাকে আর আমি পুরো সলভ করলাম না। সোনালি এবং মোনালির বর্তমান বয়সের অনুপাত 5:3। এখন থেকে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত। তাহলে মোনালির বর্তমান বয়স কত, প্রেজেন্ট সোনালি আর মোনালির যে বয়স সেটা কত বলা আছে, 5:3 বলা আছে। পরে বলা আছে মানে নিচে লিখব, 5 বছর পরে বলা আছে কত, 10:7। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে এখানে নামতে 5, আর এটার হচ্ছে ডিফারেন্স 4, সমান করতে হবে আমাদের। সমান করতে গেলে কি করতে হয়, তাহলে এটার ডিফারেন্স 3 আর এটার ডিফারেন্স 2, তাহলে নিচের ডিফারেন্সটাকে উপরের সাথে গুণ করব। তাহলে এদিকে হচ্ছে 3 5 15, আর এদিকে হচ্ছে 9, আর ওপরের ডিফারেন্সটাকে নিচের সাথে গুণ করব, তাহলে 20, আর এদিকে হচ্ছে 14। তাহলে এদিকে ডিফারেন্স কত, 5, এদিকেও ডিফারেন্স 5, মানে 5 বছর পরে 5 ইউনিট পরে এখানে 5 বছর বলা আছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু 5, 1 ইউনিটের ভ্যালু 1। তাহলে এখানে কি বলা আছে, মোনালির বর্তমান বয়স কত, তাহলে মোনালির বর্তমান বয়স, তাহলে এখানে 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে, 9 হবে। তাহলে মোনালির যে বর্তমান বয়স সেটা হবে 9 বছর। 3 4 n 11 দ্বারা বিভাজ্য হলে n এর মান কত হবে, তাহলে 3 4 n, এটাকে যদি 11 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, 3 11 33, 1 নামলো। n এর মান কত নেবে, অপশান দেখো, প্রথমে যদি ওই 1 নাও তাহলে এদিকে n এর মান যদি 1 নাও তাহলে এদিকে 11 হবে, 11 দিয়ে সেটা মিলে যাবে। তাহলে এখানে n এর মান কত নিতে হবে, এখানে n এর মান আমাদের 1 নিতে হবে, 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 93, যে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে 19টি স্বাভাবিক সংখ্যার গড়ের যে ফর্মুলা সেটা মনে রাখবে, যে n ব্র্যাকেটে n প্লাস 1, আর এদিকে হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে কত, 6n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, স্বাভাবিক সংখ্যা গড় বের করার নিয়ম। n এর ভ্যালু হচ্ছে 19 আর 1 যোগ করলে কত হবে, 20, গণিত 19 2 38, আর 1 যোগ করলে কত হবে, 39। তলায় কত, 6n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 19। এটাকে যদি কাটাকুটি করো তাহলে এদিকে হচ্ছে 19 আর 19 তো কাটাকুটি যাবে, 2 দিয়ে হচ্ছে 10, 2 দিয়ে কাটা দিলে 3, 3 দিয়ে কাটা দিলে 3 13 39, তাহলে 13 × 10 সমান কত, 130, তাহলে 130 হয়ে যাবে সঠিক অ্যান্সার।
একটি ম্যাচে 5 জন খেলোয়াড়ের রানের গড় 49, যদি 4 জন খেলোয়াড়ের রান এত এত হয় তবে পঞ্চমতম খেলোয়াড়ের কত রান করেছিল। তাহলে 5 জন খেলোয়াড়ের গড় রান 49, তাহলে মোট রান কত? 49 গণিত 5, এটা হচ্ছে মোট রান। তাহলে 5 9 45-এর 5 হাতে থাকলো 4, 4 5 20 আর 4 হচ্ছে 24, 245 রান। 5 জনের যে মোট রান সেটা হচ্ছে 245, এটা হচ্ছে টোটাল রান। ঠিক আছে, এবার 4 জন রান কত কত করেছে? একজন 75 করেছে, একজন 30 করেছে, একজন 62 করেছে, একজন 21 করেছে। টোটাল 4 জনে কত রান করেছে সেটা বের করো। 70 আর 30 100, 160 আর 180, 180 আর এদিকে 5 2 7 আর একে হচ্ছে 8, সরি এদিকে হচ্ছে 180 আর এদিকে হচ্ছে 188। তাহলে 5 জনে যে রান, সরি 4 জনে যে রান করেছে টোটাল সেটা হচ্ছে 488, আর 5 জনে যে টোটাল রান করেছে সেটা হচ্ছে 245। তাহলে পঞ্চমতম খেলোয়াড় কত রান করেছে? তাহলে 245 থেকে 188 যদি মাইনাস করি, মানে 5 জন খেলোয়াড় থেকে 4 জন খেলোয়াড় যদি মাইনাস করে দিই, যে খেলোয়াড়টা বেঁচে থাকবে ওইটাই হবে আমাদের পঞ্চমতম খেলোয়াড়। তাহলে এদিকে হচ্ছে 2 7 8 একে 9, একটা অপশানই 7 আছে, অপশান সি সঠিক অ্যান্সার। আর এদিকে 8 9 5 14 57, 57 হয়ে যাবে সঠিক অ্যান্সার। টেবিলের দাম প্রতি বছর 20% হ্রাস পায়, 2 বছর পর টেবিলের দাম এত টাকা হলো, বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য x টাকা। ঠিক আছে, 20% করে হ্রাস পেল, মানে কত? প্রথম 80/100 হলো প্রথম বছর, তারপরে আবার 2 বছর বলা আছে। ঠিক আছে, 2 বছর পর মানে এখানে দুবার 80/100 হলো। এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 32,000 টাকা হচ্ছে। ঠিক আছে, এটাকে যদি কাটাকুটি করি, দেখো এদিকে প্রথমে 0 0 কেটে দাও, 4 8 32, 8 দিয়ে 5 4 40, অর্থাৎ এদিকে হচ্ছে 500। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এদিকে 100 গুণ হয়ে যাবে 500-র সাথে, তাহলে 500-র সাথে আবার 100 গুণ হয়ে গেল, মানে 50,000। 1900 টাকায় একটি পাখা বিক্রি করে একজন ব্যক্তির 5% ক্ষতি হয়, 20% লাভের জন্য তাকে কত দামে পাখা বিক্রি করতে হবে? তাহলে এত টাকা, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রি করেছে, সে কিনেছে কত টাকায় সেটা বের করো। তাহলে সে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা ছিল, এবার 100 টাকার 5% ক্ষতিতে বিক্রি করেছে, মানে সে নিশ্চয়ই 96 টাকায় বিক্রি করেছে। সরি 5% ক্ষতি মানে সে নিশ্চয়ই 95 টাকায় বিক্রি করেছে। আর এখানে বলা আছে 1900 টাকা বিক্রয় মূল্য, তাহলে 95 ইউনিটের ভ্যালু কত? 95 ইউনিটের ভ্যালু 1900। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হবে 1900 তলায় হচ্ছে কত? 95। তাহলে কিনেছে কত টাকায়? 100 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 1900 তলায় 95 গণিত 100। এখন কাটাকুটি করব না, এটা আমরা পেলাম কি? এটা পেলাম আমরা ক্রয় মূল্য, সিপি। ঠিক আছে, সিপি। এবার এটার 20% লাভ করবে, ক্রয় মূল্যের ওপর সে 20% লাভ করবে। তাহলে এখানে 1900 টাকার, এটা আমি লিখছি তাই, কিন্তু এই পরীক্ষা হলে তো এটা তোমরা লিখবে না, এটার সাথেই আবার মানে পরীক্ষা হলে আমরা শুধু এই কনসেপ্টটা ইউজ করবো যে ওপরে 1900 তাহলে 95 ইন্টু 100। এবার এটার 20% লাভ করবে, এটার 20% লাভ মানে 120 তলায় 100। ঠিক আছে, এবার কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে 100 100 কাটা দাও, 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 4 5 20, 19 দিয়ে হচ্ছে এদিকে হচ্ছে 100, আর 24-এর সাথে এই 19 19 কেটে 100, তাহলে 24-এর সাথে 100 গুণ করলে কত হবে? 2400 টাকা। তাহলে কত দামে বিক্রি করতে হবে? 2400 টাকায়। রমন মনন অ্যান্ড কমল অংশীদারি একটি ব্যবসায় বিনিয়োগ করে। কমল অংশীদার এবং একটি ব্যবসায় বিনিয়োগ করে, যাতে রমন মোটের 2/5 ভাগ, মনন মোটের 3/8 ভাগ। মনন কমলের লাভের অনুপাত কত? তাহলে তাদের আগে বিনিয়োগের রেশিওটা বের করি। রমন, মনন আর একটা হচ্ছে কমল। তাহলে রমন মোট ভাগের মোট ভাগে ভগ্নাংশের অঙ্ক সবসময় 1 ধরতে হবে। তাহলে এখানে রমন মোটের 2/5, তাহলে এখানে 2/5 মানে 1 গণিত 2/5 মানে সেটা 2/5ই হবে। মনন কত? 3/8, তাহলে এখানে 3/8। আর এদিকে রমন কত? তাহলে রমন বাকিটা, তাহলে 1 মাইনাস 2/5 মাইনাস 3/8, 5 8 40 হয়ে যাবে লসাগু। তাহলে 40-এর সাথে 1 গুণ করলে 40 মাইনাস
40কে 5 দিয়ে ভাগ হলে 8, 8 দুগুণে 16 মাইনাস 5 3 15, তাহলে এদিকে হচ্ছে 40 মাইনাস কত 31, তলায় হচ্ছে কত 40, তাহলে এদিকে হচ্ছে 9/40। ঠিক আছে, তাহলে এদিকে এই রমন পাচ্ছে 2/5 অংশ দিয়েছে, মনন 3/8, আর এদিকে কমল কত 9/40। যেটাই ভগ্নাংশের রেশিও হবে, যেটা বিনিয়োগের রেশিও হবে, যদি টাইম বলা না থাকে সেটাই হয়ে যাবে আমাদের লাভের রেশিও। কারণ টাইম বলা নেই, সেটা প্রতিটাই হয়তো 12 মাসের জন্য খাটলো, 12 × 12 সব কেটে কুটে 1 হবে, এটাই হয়ে যাবে আমাদের লাভের রেশিও। কারণ কি, প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইন্টু টাইম। এবার টাইম দেওয়া না থাকলে যেটা ইনভেস্ট করবে সেটাই হচ্ছে তাদের প্রফিটের রেশিও। এবার এটা ভগ্নাংশ থেকে এবার সংখ্যাতে নিয়ে এসো, তাহলে সংখ্যাতে আনতে গেলে কী করতে হবে, প্রতিটার সাথেই 40 গুণ করতে হবে, মানে 5, 8, 40-এর লসাগু 40 হয়, সেই 40কে প্রতিটার সাথেই গুণ করতে হবে। তাহলে এটার সাথেও 40 গুণ করলাম, এটার সাথেও 40 গুণ করলাম, 5 8 40, তাহলে 8 দুগুণে 16 হলো, 5 8 40, তাহলে 3 5 15 হলো, আর এদিকে 40কে 40 নয়, 16 অনুপাত 15 অনুপাত 9, এটা হয়ে যাবে প্রফিটের রেশিও। দুটি খাঁড়ি পাইপ যথাক্রমে 10 এবং 12 ঘন্টার মধ্যে একটি কুণ্ড ভরাট করতে পারে। একটি খালি হওয়ার পাইপ প্রতি ঘন্টায় 80 গ্যালন জল খালি করতে পারে। 3টি পাইপ একসঙ্গে কাজ করলে 20 ঘন্টার মধ্যে খালি কুণ্ডটি পূরণ করা যায়। তাহলে ট্যাঙ্কটির ক্ষমতা কত? তাহলে দুটি পাইপ, একটা এ নল 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর বি নল হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। আবার 3টে একসাথে খালি করলে আবার আরেকটা খালি করতে পারে আর একটা নল। ঠিক আছে, এবার 3টি নল একসাথে চালু করলে 20 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তাহলে 3টি নল চালু করছে, তাহলে এ প্লাস বি চালু হচ্ছে, আর একটা নল খালি করে মাইনাস সি করে দিলাম। এটা যদি 3টি চালু হয় তাহলে 20 ঘন্টার মধ্যে খালি করতে পারে। তাহলে 10 12 20 লসাগু কত হবে? 60 হবে। তাহলে এদিকে 6 10 60, 5 12 60, 3 20 60। তাহলে এ আর বি মিলে যদি 11 ইউনিট পূর্ণ করতে পারে, সি নিশ্চয়ই কত ইউনিট খালি করবে? 8 ইউনিট খালি করবে, তবেই তো আমাদের এখানে 3 হবে। ঠিক আছে, তাহলে সি এর ইফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 8 ইউনিট করে খালি করে, আর এখানে বলা আছে 80 গ্যালন জল খালি করে। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 8 ইউনিটের ভ্যালু আমরা 80 পেলাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8 10 80, 1 ইউনিটের ভ্যালু 10। তাহলে ট্যাঙ্কের ক্ষমতা কত? ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে 60 ইউনিট। তাহলে এখানে 60 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 10 × 60 সমান হচ্ছে 600 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে 600 গ্যালন বলা আছে, তাহলে 600 গ্যালন হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান সি। কোশ্চেন 100, একটি রম্বসের পরিধি 80 সেন্টিমিটার এবং একটি কর্ণ 24 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? এটা হচ্ছে আমাদের একটা রম্বসের ফর্মুলা, রম্বসের ছবি। এবার রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা এইরকম হবে, হাফ ইন্টু কর্ণ 1 গণিত কর্ণ 2, আর কর্ণ হচ্ছে আমাদের এই মাঝের এই দাগগুলো, এগুলো হচ্ছে কর্ণ। ঠিক আছে, এবার পরিধি মানে পরিসীমা বলা আছে 80 সেন্টিমিটার। তাহলে এখানে পরিধির যে ফর্মুলা, রম্বসের যে পরিধির ফর্মুলা, সেটা হচ্ছে 4 গণিত বাহু, মানে এখানে 4টা বাহু আছে, 4টা বাহু, তাহলে 4টা বাহু হচ্ছে পরিসীমা, আর এখানে 80 বলা আছে। তাহলে এখানে প্রতিটা বাহুর ভ্যালু কত হবে? 4 20 80। তাহলে এইটা যদি 20 হয়, এই বাহুটাও 20, এটাও 20, এটাও 20। একটা কর্ণ বলা আছে 24 সেন্টিমিটার। তাহলে এখানে এই টোটাল, এই কর্ণটা, একটা কর্ণ মানে এই টোটালটা বলা আছে 24 সেন্টিমিটার। তাহলে অর্ধেক কত হবে? তাহলে এটা নিশ্চয়ই 12 হবে, এটা 12 হবে। তাহলে আর একটা কর্ণ আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি 12 হয়, এটা 20 হয়, তাহলে আরেকটা মনে রাখবে, এই রম্বসের এই মাঝের যে কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, মাঝের যে কোণটা সবসময় আমাদের 90 ডিগ্রি হয়। আর 90 ডিগ্রির যদি সামনের কোণটা সবসময় অতিভুজ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এর সামনের কোণ এটা আমাদের 20 বলা আছে, আর একটা 12 বলা আছে। তাহলে এবার এইটা আরেকটা কোণ বের করো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আরেকটা মান কত হবে? একটা 20 হলে, একটা 12 হলে, একটা 16 হবে। কারণ এটার একটা এই সিরিজ ফলো করে, একটা 3 হলে, একটা 4 হলে অতিভুজ 5 হবে, একটা বাহু 3 হলে, একটা বাহু মানে লম্ব 3, ভূমি 4 হলে অতিভুজ 5 হবে। তাহলে এখানে দেখো, তাহলে এটা 16 কী করে পেলাম? দেখো এখানে আমরা ফর্মুলা করবো না, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা করবো না, একটু কনসেপ্টটা বুঝো তাহলে হয়ে যাবে। 5 দিয়ে কাটো 4,
5 দিয়ে কাটো, সরি 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটো 3, তাহলে একটা 3 একটা 5, একটা 3 একটা 5, তাহলে একটা কত হবে 4 হবে এটা। কিন্তু অ্যাকচুয়াল তো এখানে 3 ছিল না, কত ছিল 12, মানে এটার 4 গুণ ছিল। 20 ছিল এখানে, মানে এটার 4 গুণ ছিল, তাহলে এখানে 4 না হয়ে এটার 4 গুণ কত হবে, আর একটা ভ্যালু 16 হবে। তাহলে এই আমাদের এটা কত পেয়ে গেলাম 16। তাহলে এই যদি এই মানটা 16 পেয়ে যায়, এটা যদি 16 পাই, তাহলে এদিকটাও আমাদের 16 হবে, ঠিক আছে। তাহলে আর একটা, তাহলে ডি অন কত বলা ছিল বইয়ে, প্রশ্নতে বলা ছিল 24 সেন্টিমিটার, তাহলে D2 কত, তাহলে D2 হচ্ছে দিকে 16 হচ্ছে 32। এবার ফর্মুলার জায়গায় অ্যাপ্লাই করে দাও, মানটা পুট করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে হাফ ইন্টু ডি অন ইন্টু D2, তাহলে হাফ ইন্টু ডি অন কত বলা আছে 24, D2 কত পেলাম 32 পেলাম। তাহলে 2 দিয়ে হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 12 দুগুণে 24-এর 4 হাতে থাকলো 2 3 36, 2 হচ্ছে 38, 384। তাহলে রম্বসের যে ক্ষেত্রফল সেটা হবে 384 বর্গ সেন্টিমিটার। অপশান সি সঠিক অ্যান্সার। এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।